হ্যালো স্টুডেন্টস, মডিউলাস আর আর্গুমেন্টের আরও কিছু অঙ্ক তোমাদেরকে করে দিতে চাইছি। তোমরা একটু মন দিয়ে অঙ্কগুলো দেখে নাও। দেখো, 1 নম্বর অঙ্কটা বলছে Z1 ইকুয়াল টু 1 + i√3 ও Z2 ইকুয়াল টু √3 - i হলে এটা প্রুফ করতে দিয়েছে। ফার্স্ট প্রুফটা হচ্ছে আর্গুমেন্ট Z1 Z2 ইকুয়াল টু আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2। আর 2 নম্বর প্রুফটা হচ্ছে আর্গুমেন্ট Z1/Z2 ইকুয়াল টু আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2। হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদেরকে অ্যামপ্লিটিউডের ভ্যালু কী করে বার করতে হয় দেখিয়েছিলাম। আশা করি তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখেছো। আজকে আমি তোমাদেরকে আরও কয়েকটা এরকম আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউডের অঙ্ক করে দিচ্ছি। খুব মন দিয়ে অঙ্কগুলো একটু দেখে নাও, এগুলো সবকটাই কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর অঙ্কটা বলেছে Z1 ইকুয়াল টু 1 + i√3 আর Z2 ইকুয়াল টু √3 - i হলে দুটো প্রুফ করতে দিয়েছে। বলছে দেখাও যে আর্গুমেন্ট Z1 Z2 ইকুয়াল টু আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2, এটা 1 নম্বর। আর 2 নম্বর বলছে আর্গুমেন্ট Z1/Z2 ইকুয়াল টু আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2। তাহলে ফার্স্ট প্রুফটা দেখো, Z1 Z2 বার করতে হবে আগে। তাহলে Z1 Z2 মানে ফার্স্ট কমপ্লেক্স নাম্বারটা আর সেকেন্ড কমপ্লেক্স নাম্বারটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 + i√3 ইন্টু √3 - i, সেটা ইকুয়াল টু কত হচ্ছে দেখা যাক, √3 - i প্লাস 3i, আচ্ছা -i² ইন্টু √3। তাহলে এটা i² মানে -1, তার মানে এটা প্লাস √3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আরেকবার দেখে নেওয়া যাক, √3 - i প্লাস 3i মাইনাস √3i²। ঠিক আছে, তার মানে শুধু √3। তাহলে এটা আসছে 2√3 প্লাস 2i Z1 Z2। এবার আমাকে আর্গুমেন্ট Z1 Z2 বার করতে দিয়েছে। তার আর্গুমেন্ট Z1 Z2 বার করা মানে অ্যামপ্লিটিউড Z1 Z2 বার করা, কারণ এখানে স্মল লেটারের এ আছে, তার মানে এটা অ্যামপ্লিটিউড। তাহলে 2√3 প্লাস 2iটাকে আমরা প্রথমে কি করব, পয়েন্টে কনভার্ট করব। পয়েন্টটা হচ্ছে 2√3, 2, কারণ এটা দেখো a+ib ফরম্যাটে লেখা আছে। হ্যাঁ, a+ib, তাহলে a, b হয় পয়েন্টটা। তাহলে a হচ্ছে 2√3 আর b হচ্ছে 2। এবার আমরা আগেও এরকম অনেক অঙ্ক করেছি, এরকমভাবে জাস্ট রাফে আমি রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিসটা ড্র করলাম, নিয়ে 2√3, 2, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। 2√3, 2 এরম জায়গায় হবে। ধরলাম এটা পি পয়েন্ট, এটা হচ্ছে মূলবিন্দু বা অরিজিন। যুক্ত করলাম, ওপি ভেক্টর তৈরি হলো, পি থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলাম রিয়েল অ্যাক্সিসের উপর। ঠিক আছে, তাহলে এখানে আর ধরি, তাহলে এবার এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়ে থাকে, তাই তো, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হবে, লম্ব বাই ভূমি। তো লম্বটা কত, এটা হচ্ছে 2√3, এটা 2, তাহলে 2/2√3, তার মানে কেটে গিয়ে 1/√3। তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু হবে π/6, কারণ ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3 আমরা জানি। তাহলে এই যে থিটাটা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে অ্যাঙ্গেলটা করছে, তাহলে প্লাস π/6 হবে এটা, তার মানে 30 ডিগ্রি। এটা হলো আর্গুমেন্ট Z1 Z2। তাহলে অতএব লিখতে পারি আমরা যে আর্গুমেন্ট Z1 Z2 ইকুয়াল টু π/6। এখন এটা প্রুভ করতে দিয়েছে যে আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2, অর্থাৎ Z1 এর আর্গুমেন্ট আর Z2 এর আর্গুমেন্ট যদি আমরা অ্যাড করি তাহলে সেটা π/6 হবে কি না, মানে আলাদা আলাদাভাবে আর্গুমেন্ট বার করতে হবে। তাহলে Z1 এর আর্গুমেন্ট বার করতে গেলে আবার আমরা এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে নিলাম। তাহলে পয়েন্ট হবে 1, √3, তাহলে এখানে 1, এখানে √3। ঠিক আছে, তাহলে এটা 1, এটা √3। তাহলে এটা যদি থিটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটাটা কত হবে,
ট্যান থিটা হবে √3/1, তাহলে √3, তার মানে থিটা হবে π/3, 60 ডিগ্রি। ঠিক আছে, আর একটা Z2 আর্গুমেন্টটা বার করতে হবে। Z2 হচ্ছে √3 - i, তার মানে √3, -1, তাই তো? পয়েন্টটা হবে √3, -1। তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে, এটা ওপি ভেক্টর, পারপেন্ডিকুলার ড্রপ করা হলো। তাহলে এই অ্যাঙ্গেলটা বার করে নিয়ে তার লেফট সাইডে মাইনাস সাইন দিতে হবে, কারণ এটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজে, যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্ট ক্লকওয়াইজ মেজার হবে। তাহলে এবার লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এটা কতখানি হবে, এটা হচ্ছে √3, -1, তাহলে এখান থেকে এটা √3, আর এখান থেকে এটা হলো 1, -1 এর মড, তার মানে 1, তাহলে 1/√3 হবে। তাহলে এখানে যদি থিটা ভাবি, তাহলে ট্যান থিটা = 1/√3, ঠিক আছে? তাহলে থিটা হবে π/6। কিন্তু যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে আমি যখন লিখব যে আর্গুমেন্ট অফ Z1, এটাও লিখে নিই আগে, আর্গুমেন্ট অফ Z1 হচ্ছে π/3, আর এটা আর্গুমেন্ট অফ Z2 সেটা হবে π/6, তার আগে একটা মাইনাস, ঠিক আছে? তার একটা মাইনাস দিতে হবে, কারণ যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টে। এবার আমি দেখি যে যেটা দিয়েছে সেটা আর্গুমেন্ট Z1 Z2 হচ্ছে π/6 বেরিয়েছিল। এখন আমরা এই দুটোকে অ্যাড করব, এই দুটো অ্যাঙ্গেলকে নিয়ে অ্যাঙ্গেল দুটো অ্যাড করে π/6 হচ্ছে কিনা দেখব। তাহলে অতএব আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 ইকুয়াল টু, জন্য হচ্ছে π/3, আর এটা প্লাস মাইনাস π/6, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু হবে π/3 প্লাসে মাইনাসে মাইনাস π/6, 6 এলসিএম, তাহলে 2π - π, তার মানে এটা হলো π/6, ঠিক আছে? তাহলে আর্গুমেন্ট Z1 Z2 π/6 বেরিয়েছিল, আর আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 π/6 বেরোলো। তাহলে এটা প্রুভড হয়ে গেল। এবার বলেছে আর্গুমেন্ট Z1/Z2, তাহলে Z1/Z2 মানে এখানে আমাকে Z1টা লিখতে হবে। আগে বার করে নিই যে Z1/Z2 সেটা কী হবে। Z1 হচ্ছে 1 + i√3, আর Z2টা হচ্ছে √3 - i। তাহলে এখানে আমি কি করব, √3 - i এর কনজুগেট, হ্যাঁ, বা অনুবন্ধী জটিল রাশি দিয়ে আমি ওপর নিচে গুণ করব। তাহলে 1 + i√3, আর এটা হবে √3 + i, আর নিচেরটা ফর্মুলা ফেলে দিচ্ছি একেবারে, a² - b²। তাহলে ওপরটা কত এলো, √3, 1 × √3 প্লাস 1 × i মানে i, এটা হবে 3i, কারণ √3 3 আর i আছে, তাহলে 3i, আর এখানটা হবে i² মানে -1, তাহলে এটা -√3 ডিভাইডেড বাই 3 মাইনাস, এটা 3 মাইনাস i², 3 - i² মানে -1 লিখে দিলাম একেবারে। আচ্ছা, এখানে √3 আর √3 কেটে গেল, তাহলে ওপরে 4i, আর নিচে হচ্ছে 4, 3 + 1 4, 4 4 কেটে গেল, i বেরোচ্ছে, তার মানে Z1/Z2 বেরোচ্ছে i, ঠিক আছে? তাহলে এখন আর্গুমেন্ট অফ Z1 Z/Z2, আর্গুমেন্ট অফ Z1/Z2 সেটা কত হবে, i যেহেতু আছে, i এর আর্গুমেন্ট বার করতে হবে, তার মানে পয়েন্টটা কি হলো দেখা যাক। i এর সঙ্গে যদি আমরা পয়েন্ট বলি, যে i এর সঙ্গে কোন পয়েন্টটা আমরা রিপ্রেজেন্ট করব, তাহলে সেক্ষেত্রে 0, মানে i তো লেখা যায় যে 0 + 1 × i, a + ib ফরম্যাটে যদি লিখি, তাহলে 0 + 1 × i এটাকে লেখা যায়, ঠিক আছে? তাহলে 0, 1 হবে, তাহলে 0, 1 মানে কোথায় পড়ছে, পজিটিভ ডিরেকশন অফ y অ্যাক্সিস। তোমাদের বলেইছিলাম একটা ভিডিওতে, এটা যদি p হয়
তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে ওপি ভেক্টরটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকছে। তার মানে আই এই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড হবে π/2। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আমাদের হলো আর্গুমেন্ট অফ Z1/Z2, সেটা আমরা একটা কমপ্লেক্স নাম্বারে পরিণত করে নিয়েছিলাম এখানে সিম্পলিফাই করে, এবং সেটা হলো আই। তাহলে তার আর্গুমেন্ট কত হবে, হবে π/2। এবার দেখাতে হবে যে আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2 π/2 আসছে কিনা। তাহলে এবার দেখো আর্গুমেন্ট Z1 তো এখানে আমরা এখানে দেখো Z1 আর Z2 দেওয়াই আছে, আর দুটো আর্গুমেন্টই আমরা বার করে অলরেডি ফেলেছি। আর্গুমেন্ট Z1 কত বেরিয়েছিল, আর্গুমেন্ট Z1 বেরিয়েছিল এখানে দেখো π/3, আর আর্গুমেন্ট Z2 বেরিয়েছিল -π/6। তাহলে দেখা যাক, তাহলে আর্গুমেন্ট এখানে করছি দেখো আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2, এখান থেকেই দেখছি আর্গুমেন্ট Z1 হচ্ছে π/3 বসানো হলো, মাইনাস আর্গুমেন্ট Z2 হচ্ছে -π/6। তাহলে এখানে যদি ব্র্যাকেট খুলে দিই তাহলে এটা হচ্ছে π/3 প্লাস π/6, মাইনাসে মাইনাসে প্লাস হলো। তাহলে এবার 6 এলসিএম করলে এটা 2π প্লাস π, তার মানে 3π/6, 3π/6 কাটাকাটি করলে দেখো π/2 আসছে। তাহলে এটা π/2 হলো, আর এটাও π/2, এইমাত্র দেখানো হলো। তাহলে বোঝা গেছে প্রুফটা হয়ে গেল, এই প্রুফটা ক্লিয়ার। ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস করবে। 2 নম্বর অঙ্কটায় যাচ্ছি। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা বলেছি যদি মড Z1 ইকুয়াল টু মড Z2 এবং আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো Z1 আর Z2 প্রতিযোগী অনুযায়ী অনুবন্ধী জটিল রাশি। ঠিক আছে, অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার দেখাতে হবে। মানে a প্লাস আইবি হলে, কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি a প্লাস আইবি হয়, তাহলে তার কনজুগেট বা অনুবন্ধী হবে a মাইনাস আইবি। ঠিক আছে, তো বলেছে Z1 আর Z2 পরস্পর অনুবন্ধী জটিল রাশি প্রুভ করতে হবে। কী কী দেওয়া আছে, মডুলাস অফ Z1 ইকুয়াল টু মডুলাস অফ Z2 দেওয়া আছে। তাহলে ধরো Z1 ইকুয়াল টু, আমরা এই অঙ্কটা ধরে নিচ্ছি Z1 ইকুয়াল টু, আমরা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম আগে করেছি, তো একটা কমপ্লেক্স নাম্বারকে আমি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখতে পারি। তো কীভাবে সেটা লেখা যায় না, Z1 ইকুয়াল টু যদি আমরা এরকম লিখি মড অফ Z1, তারপরে cos θ1 প্লাস i sin θ1, এভাবেই লিখলাম Z1কে। আর Z2কে কেমনভাবে লিখব, সেমভাবেই লিখব মডুলাস অফ Z2, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে cos θ2 প্লাস i sin θ2। এখানে θ1টা কি, θ1 হচ্ছে θ1 সমান আর্গুমেন্ট অফ Z1, 1 বলে এখানে 1 নিয়েছি, আর θ2 মানে এই অ্যাঙ্গেলটা কি না আর্গুমেন্ট অফ Z2, এখানে 2 বলে এখানে 2 নিয়েছি। ক্লিয়ার হয়েছে, এইভাবে সাজিয়ে নেবো আমরা। এবার দেখো মড Z1 ইকুয়াল টু মড Z2 দেওয়া আছে। এখানে আমরা কি করতে চাইছি দেখো, আমাদের এখানে Z1 একটা লিখেছি, Z2 লিখেছি, তো আমাদের কাজই হবে Z1কে হয় Z2 দিয়ে আমি এক্সপ্রেস করব, না হলে Z2কে Z1 দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তো আমি যে কোনো একটা, ধরো এখানে যে Z1 লেখা আছে, এখানে Z2 দিয়ে আমি লিখতে চাইছি, তো সেটা কীভাবে লেখা যায়, Z1 ঠিক আছে যেমন আছে। এবার মড Z1 বা মডুলাস অফ Z1 বলা উচিত, হ্যাঁ মডুলাস অফ Z1। তাহলে মডুলাস অফ Z1 ইকুয়াল টু মডুলাস অফ Z2 দেওয়া আছে, তাহলে আমি এখানে Z2 দিয়ে লিখতে চাইছি, তাহলে আমি এরকম লিখে দিলাম, Z2 লিখলাম। আমি উল্টোটাও করতে পারতাম, Z2 লিখে এখানে Z1 দিয়ে লিখতে পারতাম, তো আমি যে কোনো একটা বলেছি, যে কোনো একটা তোমরা মনে রাখবে। তো প্রথমটা থেকেই আমি করছি যে Z1কে আমি Z2 দিয়ে লেখার চেষ্টা করছি। তাহলে মডুলাস অফ Z1 এর জায়গায় মডুলাস অফ Z2 লিখতে পারি, কারণ বলা আছে।
এবার ব্র্যাকেট, এবার এইখানে আরেকটা জিনিস বলা আছে যে আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু ইকুয়াল টু জিরো। তাহলে আর্গুমেন্ট জেড ওয়ান হচ্ছে থিটা ওয়ান আর আর্গুমেন্ট জেড টু হচ্ছে থিটা টু। তাহলে আমরা এটাও লিখতে পারি, এখানে পাশে লিখে রাখলাম এটার জন্য যে থিটা ওয়ান প্লাস থিটা টু ইকুয়াল টু জিরো, তাই তো? তার মানে এখান থেকে আরও লিখতে পারি যে যদি আমি থিটা ওয়ান দেখতে পাই কোথাও, সেখানে আমি মাইনাস থিটা টু লিখতে পারি। তো এখানে আমি চেষ্টাই করছি যে জেড ওয়ানটাকে জেড টু দিয়ে লিখতে, তাহলে এখানে মড জেড ওয়ানটা আমি মডুলাস অফ জেড টু লিখে দিয়েছি, ঠিক আছে? এখানে তাহলে থিটা ওয়ানটা আমি কী করব, মাইনাস থিটা টু লিখে দেবো। তাহলে কস মাইনাস থিটা টু প্লাস আই সাইন মাইনাস থিটা টু, এইরকম লিখে দিলাম, ঠিক আছে? দেখা যাক কী হলো এবার। তাহলে এটা মডুলাস অফ জেড টু, এরপরে দেখো কস অফ মাইনাস থিটা মানে আমরা জানি কস থিটা, তাহলে এক্ষেত্রে কস অফ মাইনাস থিটা টুটা আমি কস অফ শুধু থিটা টু লিখবো, মাইনাস আর থাকবে না, প্লাস আচ্ছা এখানে যেমন সাইন অফ মাইনাস থিটা টু কিন্তু মাইনাস সাইন থিটা টু, তাহলে এই মাইনাসটা বাইরে আসবে, তাহলে এখানে আমি মাইনাস দিয়ে রাখি, তাহলে আই সাইন থিটা টু। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এবার দেখো আমাদের বলেছে যে জেড ওয়ান আর জেড টু প্রতিযোগী অনুযায়ী অনুবন্ধী জটিল রাশি, এটা দেখাতে বলেছে। তাহলে একটা জিনিস দেখা যাক যে জেড টু যদি হয়, দেখো জেড টু যদি হয় মডুলাস অফ জেড টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু, এটা বলা আছে। তাহলে অনুবন্ধী জেড টুর যেটা অনুবন্ধী হবে মানে কনজুগেট হবে, সেটা কেমন হবে না জাস্ট এরকম একই থাকবে, মডুলাস অফ জেড টু বার, এটাকে বার দিয়ে প্রকাশ করে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী বা কনজুগেটকে আমরা মাথায় দাঁড়িয়ে দিয়ে এরমভাবে দেখাবো। তাহলে জেড টু যদি এরমভাবে লিখতে পারি, তাহলে জেড টু বারকে লিখতে পারবো একই রকমভাবে, শুধু এখানে জেড টু বার হয়ে যাবে। আর কি চেঞ্জ হবে না, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। যদি জেড টুকে এরমভাবে লিখি তাহলে জেড টু বারকে আমার এরমভাবে লিখতে হবে। তাহলে এবার একটা জিনিস চিন্তা করা যাক যে জেড ওয়ান ইকুয়াল টু আমাদের এটা এসছে, এটা এসছে, তাহলে এটার এটা কি সেম, এইটার এটা কিন্তু সেমই। কারণটা কি দেখো, কারণ দেখো কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু এখানেও আছে, কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু এখানেও আছে, শুধু জেড টুর মডুলাস আর এখানে জেড টু বারের মডুলাস। তা আমি যদি জেড টু বার এর মডুলাসটা আর জেড টুর মডুলাসটা ইকুয়াল বলতে পারি, তাহলে কিন্তু আমি এখানে জেড টু বারের মডুলাস লিখে দিতে পারি, তাহলেই কিন্তু একদম এটা জেড টু বার লিখে দেওয়া যাবে, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। তাহলে একটা জিনিস দেখো, যদি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার ধরো এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস আই বি যাই থাকুক না কেন, তাহলে এর মডুলাসটা কী হয়, রুট ওভার রিয়েল এক্স স্কোয়ার প্লাস ইমাজিনারি ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস আই এর সহগের স্কোয়ার, আই এর কোএফিসিয়েন্ট তার স্কোয়ার। এবার জেড বার কী হবে, এক্স মাইনাস আই ওয়াই হবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? তাহলে আমাকে যদি বলে যে জেড বারের মডুলাস বার করো, তাহলে তখন আমি কি করব, এক্স স্কোয়ার করব প্লাস আই এর যে সহগ মাইনাস ওয়াই তার স্কোয়ার করব, তাহলে এটা আসবে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস, যেহেতু মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে। তাহলে দেখো জেড এর মডুলাস আর বার জেড এর মডুলাস বোথ আর সেম অ্যান্ড দ্য ভ্যালু ইজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এই কনসেপ্ট এখানেও কাজে লাগাতে পারি। এবার দেখো তাহলে আমি কী লিখছি, জেড ওয়ানের জায়গায় তাহলে জেড ওয়ান ইকুয়াল টু, এইখানে আমি কি লিখে দিতে পারি, জেড টু বার লিখে দিলাম, যেহেতু যে পাশে লিখে দেবে যে জেড টু এর যে মডুলাস আর জেড টু বারের মডুলাস বোথ সেম, সেই কারণে আমরা এইখানে এটা লিখে দিচ্ছি ইন্টু কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু লিখতে পারলাম। তাহলে এখন এই যে যেটা জেড টু বার দেওয়া আছে সেটা পুরো এখানে চলে এলো, তার মানে এখন আমি এইটাকে লিখে দিতে পারি পুরোটাকে কি জেড টু বার, বোঝা গেছে? তার মানে জেড ওয়ান ইকুয়াল টু জেড টু বার,
তাহলে এখানে প্রুফ করতে কি দিয়েছে, বলেছে জেড ওয়ান আর জেড টু প্রতিযোগী অনুযায়ী অনুবন্ধী জটিল রাশি। তো তাই বোঝা গেল যে জেড ওয়ান আর জেড টু পরস্পর অনুবন্ধী জটিল রাশি। এখানে জেড ওয়ান ইজুয়াল টু জেড টু বার হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রুভড। এটাই আমাকে প্রুভ করতে দিয়েছিল যে জেড ওয়ানটা জেড টু বারের সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা দেখাও। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এই টাইপের কিন্তু 3-4টে অঙ্ক আছে, সবকটা অঙ্কই কিন্তু পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, তাই আমি সবকটা অঙ্কই তোমাদেরকে করে দিচ্ছি। ফার্স্ট টাইপের এইটা হচ্ছে সেই ফার্স্ট অঙ্কটা, এই টাইপের অঙ্কের ফার্স্ট হচ্ছে এটা। নেক্সট দেখো ওই টাইপেরই আরেকটা অঙ্ক। এখানে বলেছে মডুলাস অফ জেড ওয়ান ইকুয়াল টু মডুলাস অফ জেড টু ইকুয়াল টু 1। হ্যাঁ, এর ভ্যালুটা বলে দিয়েছে 1, ইউনিমডুলার বলে এরকম কমপ্লেক্স নাম্বারকে। হ্যাঁ, যার মডুলাসের মান হচ্ছে 1 তাকে ইউনিমডুলার বলে কমপ্লেক্স নাম্বার। তো এটা দেওয়া আছে, আর আর্গুমেন্ট জেড ওয়ান আর্গুমেন্ট জেড টু যোগফলটা 0 দেওয়া আছে। তাহলে একটা প্রুফ করতে দিয়েছে যে জেড ওয়ান ইকুয়াল টু 1/z2 প্রুফ করো। তো একদম আগের মতো করব। কী ধরবো, জেড ওয়ান ইকুয়াল টু এরকম লিখে নিলাম আবার আগের মতো, cos θ1 প্লাস আই সাইন θ1, যেখানে θ1টা হচ্ছে, এখানে দেখো আর্গুমেন্ট জেড ওয়ান হচ্ছে θ1। তাহলে জেড টুটা কি লিখবো, এটা। তাহলে এখানে cos θ2 প্লাস আই সাইন θ2, এখানে আর্গুমেন্ট অফ জেড টু হচ্ছে θ2। এবার এই যে দুটো ভ্যালু, সেই দুটো ভ্যালু বলেই দিয়েছে, এটা এই দুটো ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এই দুটো ভ্যালুই যখন 1, তাহলে আমি এখানে লিখতেই পারি যে জেড ওয়ান ইকুয়াল টু, এটা 1 লিখে দিলাম। তাহলে সেটা শুধু লিখলাম cos θ1 প্লাস আই সাইন θ1। আর জেড টু ইকুয়াল টু, এখানেও 1 লিখছি, তাহলে এটা থাকছে না, তাহলে আমি এরকম লিখে দিতে পারি θ2। ঠিক আছে, এবার সেই আবার আগের মতোই আমাকে ইউজ করতে হবে যে আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু ইকুয়াল টু 0, তার মানে θ1 প্লাস θ2 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো আগের মেথডেই আমি কী করছি, জেড ওয়ানে আমি জেড টুটাকে আনার চেষ্টা করছি। তাহলে জেড ওয়ান ইকুয়াল টু কস θ1-এর জায়গায় আমি এখানে কি লিখতে পারি, θ1 মানে হচ্ছে মাইনাস θ2, তাহলে এখানে মাইনাস θ2 বসালাম, প্লাস আই সাইন মাইনাস θ2, θ1-এর জায়গায় মাইনাস θ2 বসিয়ে দিচ্ছি। তাহলে জেড ওয়ান ইকুয়াল টু, এখানে কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস θ2, আর সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে এই বাইরে মাইনাস এলো, আই সাইন θ2। বোঝা গেছে? তাহলে জেড ওয়ান ইকুয়াল টু কস θ2 মাইনাস আই সাইন θ2। তো এবার একটুখানি চিন্তা করে দেখো, আমি যদি cos θ2 প্লাস আই সাইন θ2 দিয়ে ওপর নিচে আমি গুণ করে দিই, এটাকে কি দাঁড়াচ্ছে, জেড ওয়ান ইকুয়াল টু মানে cos θ2 মাইনাস আই সাইন θ2 এর অনুবন্ধী জটিল রাশি দিয়ে, হ্যাঁ, কমপ্লেক্স কনজুগেট দিয়ে আমি মাল্টিপ্লাই করছি। তাহলে সেক্ষেত্রে দেখো, এটা আমি লিখতে পারি cos θ2 মাইনাস আই সাইন θ2 যেমন আছে, তবে cos θ2 প্লাস আই সাইন θ2, নিচেও তাই cos θ2 প্লাস আই সাইন θ2। এবার ওপরটা দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা করছে, তাহলে ফর্মুলাটা আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে cos স্কোয়ার θ2 আর মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার θ2, তাহলে আই স্কোয়ার মানে -1 আর বাইরে মাইনাস আছে, তাহলে প্লাস সাইন স্কোয়ার θ2 আর নিচে cos θ2 প্লাস আই সাইন θ2। তো ওপরটা 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 আমরা জানি, তো 1 বাই, এবার একটু লক্ষ্য করে দেখো cos θ2 প্লাস আই সাইন θ2 মানে কি, এখানে লেখা আছে Z2, তাহলে আমি এখানে Z2 লিখে দেবো, তাই না, Z2-র ভ্যালুটা এটা দেখা গেছে, এটাই এখানে তৈরি হয়েছে, তাহলে Z2 লিখে দিলাম। তাহলে Z1 ইকুয়াল টু 1/Z2 প্রুভড। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইভাবে তোমরা করবে। হ্যাঁ, অঙ্কটা এই টাইপের। আরেকটা অঙ্ক দেখো, বলেছে মডুলাস অফ Z1 ইকুয়াল টু মডুলাস অফ Z2। আগের অঙ্কটা ইকুয়াল টু 1 দিয়েছিল, ইউনিমডুলার ছিল,
কিন্তু এটা ইউনিমডুলার নয়, শুধু বলা আছে মডুলাস অফ জেড ওয়ান ইকুয়াল টু মডুলাস অফ জেড টু। আর আর্গুমেন্ট জেড ওয়ান এরমভাবে একটা যেহেতু কারণে দেওয়া আছে, এটা মানে হচ্ছে যে ডিফারেন্স বিটুইন, হ্যাঁ, আর্গুমেন্ট জেড ওয়ান থেকে আর্গুমেন্ট জেড টু মাইনাস করলে পাই হবে। সেটা আর্গুমেন্ট জেড ওয়ান যদি বড় হয়, তখন আমরা ধরো এখানে আমি ধরে নিচ্ছি যে আর্গুমেন্ট জেড ওয়ান ইকুয়াল টু থিটা ওয়ান আর আর্গুমেন্ট জেড টু ইকুয়াল টু থিটা টু। তাহলে এটার মানে হচ্ছে যে থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু পাই হবে, হ্যাঁ, থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু পাই হবে যখন থিটা ওয়ানটা গ্রেটার দেন থিটা টু। আর এটাই থিটা টু মাইনাস থিটা ওয়ান হবে পাই যখন থিটা টুটা থিটা ওয়ানের থেকে বড়। এইটা দুটো কেস হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা ফার্স্ট এই কেসটা ধরে আমি একবার প্রুফ করি, দ্বিতীয়টা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। দুটো কেস হচ্ছে। তাহলে এখন দেখো আবার আগের মতোই এখানে প্রমাণ করতে বলেছি জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু জিরো। তাহলে জেড ওয়ান ইকুয়াল টু ধরি মড অফ জেড ওয়ান মানে মডুলাস অফ জেড ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, আর জেড টু ইকুয়াল টু মডুলাস অফ জেড টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। এবার আগের মতোই জেড ওয়ানটাকে জেড টু দিয়ে লেখার চেষ্টা করি। তাহলে মডুলাস অফ জেড ওয়ান ইকুয়াল টু মডুলাস অফ জেড টু দেওয়া আছে, তাহলে এইটার জায়গায় মডুলাস অফ জেড টু লিখলাম, আর থিটা ওয়ানের জায়গায় এখানে এখানে দেখো এই কেসটা আগে করছি। থিটা ওয়ান এই জায়গায় আমরা এতক্ষণ জিরো থাকছিল প্লাস থাকছিল, হ্যাঁ, তো এখানে পাই দিয়েছে, তাহলে থিটা ওয়ান ইকুয়াল টু হবে পাই প্লাস থিটা টু, ঠিক আছে। তাহলে এখানে এই জায়গাটা লিখি কস পাই প্লাস থিটা টু প্লাস আই সাইন পাই প্লাস থিটা টু, ঠিক আছে। জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলাম এখানে। তাহলে এবার মডুলাস অফ জেড টু পাই প্লাস থিটা টু কস, তার মানে কি আবার সেই অল সাইন ট্যান কসের নিয়ম, পাই প্লাস থিটা টু ঢুকেছি, এইখান থেকে এইটুকুটা হচ্ছে থিটা টু, তাহলে এটা অল সাইন ট্যানের ঘর, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, আর 90 ডিগ্রি ইন্টু টু, টুটা ইভেন নাম্বার তাই কসটা কসই থাকবে, তাহলে এটা থিটা টু। এখানেও দেখো পাই প্লাস থিটা টু সাইন ট্যানের ঘরে ঢুকেছি, তাহলে নেগেটিভ হবে, তাহলে মাইনাস, আর 90 ইন্টু টু মানে সাইনটা সাইনই থাকবে, আই সাইন থিটা টু। এবার এখানে মাইনাস কমন নিলে বাইরে মাইনাস চলে আসছে, আর এখানে হচ্ছে কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। তাহলে এবার দেখা যাক এই যে পুরোটা এইখান থেকে এই অবধি এটা দেখতেই পাচ্ছি যে জেড টু লেখা যায়, হ্যাঁ, মডুলাস অফ জেড টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। তাহলে এখানে আমি জেড টু লিখে দিতে পারি, বাইরে মাইনাস, তাই মাইনাস জেড টু, ক্লিয়ার। তাহলে অতএব জেড ওয়ান ইকুয়াল টু মাইনাস জেড টু, তাহলে জেড ওয়ান ইকুয়াল টু মাইনাস জেড টু বা জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু জিরো, প্রুভড হলো। তোমরা কি করবে দেখো, তোমরা কেস টু, এইটা হচ্ছে কেস ওয়ান এইটা, আর এটা হচ্ছে কেস টু, ঠিক আছে। কেস টু দিয়ে একবার করবে যে থিটা টু ইজ ইকুয়াল টু পাই প্লাস থিটা ওয়ান, থিটা ওয়ানে নিয়ে যাও, ঠিক আছে, সেকেন্ড ডেটটাতে করে দাও, থিটা টুর জায়গায় পাই প্লাস থিটা ওয়ান বসিয়ে একবার দেখো, সেম কেসই চলে আসবে। তাহলে ওটা আশা করি এটার মতো করে নিতে পারবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই পরপর তিনটে অঙ্ক করালাম। 5 অঙ্কটা বলেছে জেড ওয়ান বলে দিয়েছে, জেড টু বলে দিয়েছে, আর্গুমেন্ট জেড ওয়ান আর আর্গুমেন্ট জেড টুর মান নির্ণয় করো। তাহলে খুব তাড়াতাড়ি করা যাক এটা। পয়েন্ট হচ্ছে √3 - 1, তার মানে পজিটিভই হবে, কারণ √3 1.732, তার থেকে 1 মাইনাস হচ্ছে, তাহলে পজিটিভ, আর √3 + 1 এখানে ফার্স্ট কোয়াড্রেন্টই পড়ছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে √3 + 1, আর এখানে √3 - 1। এবার √3 + 1 দিয়ে ওপর নিচে গুণ করা যাক, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3 + 1 এর হোল স্কোয়ার, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2, √3 হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 3 - 1 2। এটাকে ভাঙলে হচ্ছে √3 স্কোয়ার প্লাস 2 √3 + 1/2,
তাহলে কত হচ্ছে, 3 × 4, 2 কমন নিলে 2 + √3/2, তাহলে এটা হচ্ছে 2 + √3। তাহলে tan θ 2 + √3 মানে থিটাটা 5π/12, 75 ডিগ্রি। আর 2 - √3 হলে 15 ডিগ্রি। এটা একটু খেয়াল রাখতে হয়। হ্যাঁ, 2 - √3 হলে π/12 হতো, আর 2 + √3 আছে 5π/12। ক্লিয়ার হয়েছে? থিটার ভ্যালুটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে আর্গুমেন্ট অফ Z1 হবে 5π/12, আর Z2 -√3 1। তাহলে ফার্স্টে এই অ্যাঙ্গেলটা বার করব, নিয়ে পাই থেকে মাইনাস করে আমাদের দরকার এই অ্যাঙ্গেল। তাহলে tan θ, এটা যদি থিটা হয় তাহলে tan θ হবে, এটা গেছি -√3, এটা 1 উঠেছি, তার মানে 1/√3, -√3 mod √3, তাহলে θ = π/6। তাহলে আমাদের লাগবে এই অ্যাঙ্গেলটা। তাহলে অতএব আর্গুমেন্ট অফ Z2 = পাই মাইনাস π/6, মানে 5π/6। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হলো 5π/6, এটাই আর্গুমেন্ট। এবার বলেছে আর্গুমেন্ট Z1 Z2, Z1 আর Z2 গুণ করে দেবে। Z1 Z2 দুটোই জানা আছে, এদেরকে গুণ করবে, নিয়ে আর্গুমেন্টটা বার করবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করো, ডু ইট ইয়োর সেলফ। Z1 জানো, Z2 জানো, দুটোকে গুণ করো, একটা কমপ্লেক্স নাম্বারে পরিণত করো, নিয়ে আবার প্লট করো। প্লট করে দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেই অনুযায়ী আগে প্রচুর অঙ্ক করে দিয়েছি, সেইভাবে তোমরা আর্গুমেন্ট Z1 Z2 বার করে নাও। ঠিক আছে, তারপরে নিজেরা একটু টেস্ট করতে পারো যে আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 এই দুটোকে যোগ করলে আর্গুমেন্ট Z1 হচ্ছে 5π/12, আর্গুমেন্ট Z2 হচ্ছে 5π/6, দুটোকে যোগ করে আর্গুমেন্ট অফ Z1 Z2-র সঙ্গে মিলছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকে এই অবধি থাকলো, আশা করি এই অঙ্কগুলো ভালো বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে।